দেখা ফর লুপকে আমরা দেখিয়েছিলাম। আর আবার এটা স্যার আবার একটু স্যার বলেন, কারণ স্যার আচ্ছা, ফর লুপ থেকে আমরা শুরু করি। জেনারেল স্ট্রাকচারটা হচ্ছে তিনটা কম্পোনেন্ট থাকবে ফর লুপের ক্ষেত্রে: ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং আপডেট। এবং প্রত্যেকটা কম্পোনেন্ট সেমিকোলন দিয়ে সেপারেটেড থাকবে। এবং এই প্রত্যেকটা ফর লুপের আন্ডারে একটা স্টেটমেন্ট ব্লক থাকবে। তাহলে ফর লুপের কন্ডিশনটা যতক্ষণ ভ্যালিড থাকবে, ট্রু থাকবে, ততক্ষণ সে এই স্টেটমেন্ট ব্লকের কাজগুলো করতে পারবে। যদি কন্ডিশন ফেল করে তখন সে এই স্টেটমেন্টে চলে আসবে। এই হচ্ছে মোটামুটি স্ট্রাকচার। আমরা একটু ডিটেইলস যদি দেখি, ইনিশিয়ালাইজেশনের কাজটা কি। ইট ইজ টিপিক্যালি ইউজড টু ডিক্লেয়ার অর ইনিশিয়ালাইজ কন্ট্রোল ভেরিয়েবলস। নতুন একটা আমরা টার্ম পাচ্ছি, কন্ট্রোল ভেরিয়েবলস ফর দ্য লুপ। This expression is evaluated first before any iteration occurs. তাহলে যেহেতু লুপগুলো হচ্ছে আইটারেশন স্টেটমেন্ট, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে কি যে প্রথমে ফর লুপের ক্ষেত্রে ফার্স্ট কম্পোনেন্ট যেটা, দ্যাট মিন্স ইনিশিয়ালাইজেশন, প্রথমে এই কম্পোনেন্টটা এক্সিকিউট হবে, ইভালুয়েটেড হবে। দ্যাট মিন্স এই ইনিশিয়ালাইজেশনের মধ্যে আমরা একটা কন্ট্রোল ভেরিয়েবল, একটা বা যতটা লাগে আমার, যতটা দরকার হয়, কন্ট্রোল ভেরিয়েবলগুলো আমি ইনিশিয়ালাইজেশন পার্টে অ্যাসাইন করতে পারবো বা ডিফাইন করতে পারবো। কন্ট্রোল ভেরিয়েবল মিন্স সেটা নরমালি যে কোনো একটা ভেরিয়েবল, এটাকে কন্ট্রোল ভেরিয়েবল বলা হচ্ছে এই কারণে, কারণ এই ভেরিয়েবলকে আমরা একটা কন্ডিশন দিয়ে কন্ট্রোল করব এবং আপডেটের মাধ্যমে এই ভেরিয়েবলটাকে আমরা আপডেট করতে পারবো, সেটা ইনক্রিমেন্ট হোক বা ডিক্রিমেন্ট হোক। এই কারণে এটাকে আমরা কন্ট্রোল ভেরিয়েবল বলে থাকি। এরপর হচ্ছে কন্ডিশন। তাহলে ফর লুপের ক্ষেত্রে প্রথমে ইনিশিয়ালাইজেশনটা ইভালুয়েট হবে, এরপরে সে কন্ডিশনটা চেক করবে। তাহলে এখানে যে কন্ট্রোল ভেরিয়েবল দিয়ে কাজটা শুরু হবে, ওই কন্ট্রোল ভেরিয়েবল দিয়ে সে এই কন্ডিশনটা চেক করবে। তাহলে বলা হচ্ছে কি দিস এক্সপ্রেশন ইজ ইউজড টু ডিটারমাইন whether the loop should continue iteration. It is evaluated immediately after the initialization. If it is true, the loop continues. If it is false, execution continues with the statement after the loop. তাহলে বলা হচ্ছে কি যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে সে এই লুপে ঢুকতে পারবে, দ্যাট মিন্স এই স্টেটমেন্ট ব্লকে ঢুকতে পারবে। যদি কন্ডিশন ফেল করে তাহলে সেক্ষেত্রে সে এই লুপের বাইরের স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। আর আপডেটটা কি, দিস এক্সপ্রেশন ইজ ইভালুয়েটেড এট দ্য এন্ড অফ ইচ লুপ আইটারেশন। এখানে একটা জিনিস খেয়াল করি আমরা, যে আপডেট পার্টটা কাজটা হবে কখন, যখন প্রতিবার আইটারেশন শেষ হবে। বলা হচ্ছে কি এট দ্য এন্ড অফ ইচ লুপ আইটারেশন। দ্যাট মিন্স প্রথমে তাইলে এভাবে যদি আমরা সাইকেলটা বলি, যেহেতু লুপের মধ্যে একটা সাইক্লিক নেচার থাকে, যে প্রথমে ইনিশিয়ালাইজেশন আসবে, এই ইনিশিয়াল ভ্যালুটা দিয়ে সে কন্ডিশন চেক করবে। কন্ডিশন যদি ট্রু হয় সে স্টেটমেন্ট এক্সিকিউট করবে এবং স্টেটমেন্টটা এক্সিকিউশন কমপ্লিট হওয়ার পরে দেন সে আপডেটে যাবে। তাইলে দেখো প্রথমে কিন্তু এই স্টেটমেন্ট ব্লকের বা লুপের একবার আইটারেশন কিন্তু হয়ে গেছে। তাহলে এই আইটারেশন হওয়ার পরে আপডেটটা হবে। আপডেট সে কাকে করবে, ওই যে কন্ট্রোল ভেরিয়েবলটাকে, যে ভেরিয়েবলগুলো আমরা ইনিশিয়ালাইজেশনে রাখবো। তাহলে সেই ভেরিয়েবলগুলোকে আপডেট করার পরে ওই আপডেট কন্ট্রোল ভেরিয়েবলের ভ্যালুটা আবার কন্ডিশন দিয়ে সে চেক করবে। যদি কন্ডিশন ট্রু থাকে তখন সে আবার স্টেটমেন্টে যাবে, স্টেটমেন্ট এক্সিকিউশন শেষে আবার সে আপডেট করবে, আপডেট কন্ট্রোল ভেরিয়েবলটা কন্ডিশন দিয়ে চেক করবে, যদি ট্রু থাকে আবার স্টেটমেন্টে যাবে। তাহলে যে মুহূর্তে আপডেট হওয়ার পরে যখন কন্ডিশনটা ফেল করে যাবে তখন সে এই স্টেটমেন্ট ব্লকে আর ঢুকতে পারবে না, তখন সে লাস্টের স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। যেটা আমরা একটা ফ্লো চার্ট দিয়ে দেখতেছি, the initialization expression is evaluated first and then condition is evaluated. If condition is true, the statement is executed and the update expression is evaluated. On the other hand, if condition is false, the loop is terminated. That means সেক্ষেত্রে সে সরাসরি ওই যে লুপের বাইরে যেটা স্টেটমেন্ট ছিল সেই স্টেটমেন্টটা প্রিন্ট করবে। আমরা যদি একটা সিরিজের সামেশন দেখি, নরমালি আমরা আইটারেশন স্টেটমেন্টগুলো ইউজ করে থাকি কোন ক্ষেত্রে, যখন আমরা একই স্টেটমেন্টকে বারবার ইউজ করার দরকার হবে রিপিটেডলি একটা সার্টেন টাইমসের জন্য, যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ভ্যালিড থাকবে।
তো আমরা এক্ষেত্রে একটা एग्जांपल দেখতেছি, যেটা হচ্ছে একটা সিরিজের যদি আমরা সামেশন বের করতে চাই, লিনিয়ার সিরিজের একটা সামেশন যদি বের করতে চাই, তাহলে আমরা প্রথমে কি করলাম, একটা সাম ভেরিয়েবল নিলাম ইন্টিজার হিসেবে এবং সামের মধ্যে আমরা জিরো অ্যাসাইন করলাম। নরমালি আমরা একটা জিনিস খেয়াল রাখবো সামেশনের ক্ষেত্রে, বিশেষ করে আমরা যখন লুপ দিয়ে কাজগুলো করব, সামেশনের ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি সামের মধ্যে একটা জিরো ভ্যালু রাখবো। দ্যাট মিন্স ডিফল্ট যাতে কোনো ভ্যালু না থাকে সামের মধ্যে, আমরা ইনিশিয়ালি সেই কারণে জিরো ভ্যালু অ্যাসাইন করে দিব। পরবর্তী স্টেপ থেকে যাতে নতুন সামের ভ্যালুটা আসে জিরোকে রিপ্লেস করে রাখতে পারে। এরপর ফর লুপে যদি আমরা একটু খেয়াল করি যে এখানে ইনিশিয়ালাইজেশন হচ্ছে i equals to 1, আইটা হচ্ছে কন্ট্রোল ভেরিয়েবল, এটার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, i less than 5 হচ্ছে কন্ডিশন, i plus plus হচ্ছে আপডেট। তো এটার আন্ডারে একটা স্টেটমেন্ট ব্লক থাকবে বলেছিলাম। তাহলে এখানে কি হবে, একটা আউটপুট নিচ্ছি i equals to, এটা একটা স্ট্রিং, আউটপুটে দেখা যাবে i equals to, i এর ভ্যালুটা এখানে শো করবে, প্রথম i এর ভ্যালু হচ্ছে 1। এরপর সে সামটা বের করবে, সাম প্লাস ইকুয়ালস টু i, দ্যাট মিন্স সাম ইকুয়ালস টু সাম প্লাস i। তাহলে সামে ইনিশিয়ালি কত আছে 0 আর i এ ইনিশিয়ালি কত আছে 1, তাহলে সাম ইকুয়ালস টু কত হবে 0 প্লাস 1 ইকুয়ালস টু 1। তাহলে সামের আগে ছিল 0 অ্যাসাইন করা, এখন 1 ভ্যালুটা রিপ্লেস হবে 0 এর জায়গাতে। এরপরে আবার আরেকটা আউটপুট নিচ্ছি আমরা, যে একটা ট্যাবের মাধ্যমে প্রথমে একটা ট্যাব ইউজ করছি, দ্যাট মিন্স একটা স্পেস ইউজ করতেছি, স্পেসের পরে সামটা দেখাবে স্ট্রিং হিসেবে সাম ইকুয়ালস টু, এরপর সে সামের ভ্যালুটা দেখাবে। তাহলে আমরা একটু আউটপুটটা একটু খেয়াল করি, দেখো এখানে আউটপুটে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রথম আউটপুট নিছিলাম আমরা i ইকুয়ালস টু দিয়ে, এরপর i এর ভ্যালুটা দেখাবে। এই যে দেখো i ইকুয়ালস টু স্ট্রিং হিসেবে আসছে, আর i এর ফার্স্ট ভ্যালুটা ছিল 1, সেটা দেখাচ্ছে। এরপর সামের আগে একটা ট্যাব ক্যারেক্টার ছিল, দ্যাট মিন্স একটা স্পেস, এই যে একটা স্পেস দিচ্ছে। এরপর সাম ইকুয়ালস টু, এটা স্ট্রিং হিসেবে ছিল, সেটা এখানে দেখাচ্ছে, আর এরপরে সাম ভ্যালুটা শো করতেছে। এভাবে সে প্রতিবারই কাজগুলো করতে থাকবে যতক্ষণ পর্যন্ত i ইকুয়ালস টু 5 না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে এবং সামেশনটা বের করবে। এই যে আমরা যদি একটু এখানে খেয়াল করি, এখানে স্টেপ ওয়াইজ অপারেশনগুলো দেওয়া আছে। প্রথমে ইকুয়ালস টু 1 দিয়ে কাজটা শুরু করলো, কন্ডিশন চেক, যদি ইয়েস হয় তাহলে সে সামটা বের করবে, এরপর আপডেটটা হবে, কন্ট্রোল ভেরিয়েবল আপডেট হবে। এরপর আবার কন্ডিশন চেক, যদি ট্রু হয় তাহলে সে সামটা বের করবে, আবার আপডেট হবে কন্ট্রোল ভেরিয়েবল, আবার কন্ডিশন চেক। এভাবে এখানে একটা জিনিস খেয়াল করি, ফর লুপের ক্ষেত্রে আমরা দেখো এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে যখন কন্ডিশনটা ছিল i less than 5, তাহলে সে কন্ডিশন কয়বার চেক দিবে i less than 5 এর জন্য, পার্টিকুলার এই কন্ডিশনের জন্য বলতে পারবা? i less than 5 এই কন্ডিশনের জন্য কয়বার সে কন্ডিশনটা চেক দিবে? স্যার 5 বার। কিভাবে বলছি, ধরো প্রথমে সে i equals to 1 থেকে শুরু করতেছে, তাই না? i equals to 1 একবার, 2 একবার, 3 একবার, 4 একবার, 5 একবার। তাহলে যখনই i এর ভ্যালু 4 থেকে আপডেট হয়ে 5 হয়ে যাবে, দ্যাট মিন্স যখন i equals to 5 হবে, তখনও কিন্তু সে এই কন্ডিশনটা চেক করতে পারবে যে 5 less than 5। তাহলে এই ক্ষেত্রে কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে, যদি ফলস হয় তাহলে সে স্টেটমেন্ট ব্লকে ঢুকতে পারবে না, দ্যাট মিন্স আইটারেশন কন্টিনিউ হবে না। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, দেখো তাহলে পার্টিকুলার এই কন্ডিশনের জন্য আমরা কন্ডিশন চেক করব কয়বার? 5 বার। এরপর আইটারেশন কয়বার হবে? আইটারেশন 4 বার। 4 বার। এখানে আমরা দেখতে পাচ্ছি আইটারেশন 4 বার। এরপরে আপডেট কয়বার হবে? আপডেট কয়বার? 4 বারই হবে। আচ্ছা, আপডেট 4 বার কেন? কারণ ইনিশিয়ালি কিন্তু আমরা অলরেডি 1 নিয়ে নিছি, তাই না? ইনিশিয়ালি কিন্তু আমরা 1 নিয়ে নিছি, তাহলে সেক্ষেত্রে আর আপডেট হতে পারবে কয়টা? টোটাল 4টা। তাহলে এখানে 4টা আপডেট হবে, আগের ভ্যালুটা সহ টোটাল ভ্যালু হবে 5। সে কারণে আমরা কিন্তু কন্ডিশন কয়টা পাচ্ছি? 5টা। এটা একটু আমরা মনে রাখবো। এরপর আসি আমরা হোয়াইল লুপে। স্ট্রাকচারটা কি রকম? হোয়াইলের সাথে একটা কন্ডিশন থাকবে, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে স্টেটমেন্ট ব্লকে ঢুকতে পারবে, যদি কন্ডিশন ফলস হয় তাহলে সে লাস্টের স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। এখানে কন্ডিশনটা কি মিন করতেছে? হিয়ার দা কন্ডিশন ইজ ইভালুয়েটেড এট দা বিগিনিং অফ ইচ লুপ আইটারেশন। একটু খেয়াল করি, এখানে এই কন্ডিশনটা কখন ইভালুয়েট হবে? এট দা
বিগিনিং অফ ইচ লুপ আইটারেশন, তাইলে আইটারেশন হওয়ার আগেই কন্ডিশনটা কিন্তু চেক হবে। If it is true, the loop continues, and if it is false, execution continues with the statement after the loop. তাহলে যদি কন্ডিশন ফেল করে তাহলে সেক্ষেত্রে সে এই লুপের বাইরে যেটা স্টেটমেন্ট ছিল সেটাকে এক্সিকিউট করবে, লুপে সে ঢুকতে পারবে না। আমরা সেম এক্সাম্পলটা যদি দেখি, দেখো ফর লুপের ক্ষেত্রে তিনটা কম্পোনেন্ট ছিল। প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এরপর ছিল কন্ডিশন, এরপর ছিল হচ্ছে আমার আপডেট, তাই না? তিনটা কম্পোনেন্ট ছিল। প্রথমটা ইনিশিয়ালাইজেশন, পরেরটা কন্ডিশন, এরপরটা আপডেট। তাহলে এই তিনটা কম্পোনেন্টে কিন্তু এই হোয়াইল লুপের ক্ষেত্রেও অন্য কোনো ফরম্যাটে থাকবে, হয়তো বা ফর লুপের মতো না, কিন্তু অন্য কোনো ফরম্যাটে এই তিনটা কম্পোনেন্টে কিন্তু হোয়াইল লুপের ক্ষেত্রেও থাকবে। কিভাবে দেখো, তাহলে এখানে ঠিক ফর লুপের মতোই আমরা সাম একটা ভেরিয়েবল নিলাম, এখানে 0 অ্যাসাইন করলাম, আর আই একটা ভেরিয়েবল নিলাম। এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি ইনিশিয়ালাইজেশন, যেটা আমরা ফর লুপের ক্ষেত্রে ফার্স্ট কম্পোনেন্ট হিসেবে নিয়েছিলাম। তাহলে i = 1 ইনিশিয়ালাইজেশনটা আগে কিন্তু আমরা কি করে ফেলতেছি, ডিক্লেয়ার করে দিচ্ছি ইনিশিয়ালাইজেশনটা। এরপরে ওই যেহেতু হোয়াইলের সাথে কন্ডিশন সেট করা যায়, তাহলে আমরা ফর লুপের ক্ষেত্রে কন্ডিশন যেটা সেকেন্ড কম্পোনেন্ট হিসেবে ইউজ করেছিলাম সেটা আমরা হোয়াইলের সাথে ইউজ করব, দ্যাট মিন্স i <5। এরপর এই হোয়াইলের কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে স্টেটমেন্ট ব্লকে ঢুকবে, ঢুকে সে কি করবে, একটা আউটপুট দেখাবে, সাম বের করবে। এরপর আপডেটের কাজটা এখানে হবে, এরপরে সে আবার আরেকটা আউটপুট দেখাবে সামের জন্য, সামটা কত সেগুলোকে আউটপুট দেখাবে। তাইলে হোয়াইল লুপের ক্ষেত্রে আসলে কি ঘটনা ঘটতেছে, হোয়াইল লুপের ক্ষেত্রে ইনিশিয়াল কন্ট্রোল ভেরিয়েবলের ভ্যালুটা নিয়ে সে প্রথমে হোয়াইলের কন্ডিশনটা চেক করবে, যদি কন্ডিশনটা ট্রু হয় ইন দ্যাট কেস সে ওই স্টেটমেন্ট ব্লকে ঢুকতে পারবে, অন্যথায় নয়। তাহলে আমরা যদি एग्जांपल আউটপুটটা দেখি, এটা আমরা ফার্স্ট আউটপুট নিয়েছিলাম i = দিয়ে, i এর ফার্স্ট ভ্যালুটা দেখাবে, এরপর একটা ট্যাব দিবে, সাম এর আগে ট্যাব ক্যারেক্টার ইউজ করা ছিল, সাম = স্ট্রিং হিসেবে আউটপুটে চলে আসবে, এরপর সামটা সে ক্যালকুলেট করা দেখাবে। তাহলে দেখো রেজাল্ট কিন্তু হুবহু সেম, ফর লুপে আমরা যা পেয়েছিলাম হোয়াইল লুপেও ঠিক একই। এখানে যদি আমরা স্টেপ ওয়াইজ দেখি, যে প্রথমে আমরা ইনিশিয়াল ভ্যালু নিয়ে কন্ডিশন চেক করেছিলাম, ট্রু হলে সামেশন বের করবে, এরপর আপডেট হবে, আবার কন্ডিশন চেক, যদি ট্রু হয় তাহলে সাম বের করবে, আবার আপডেট করবে কন্ট্রোল ভেরিয়েবলটাকে। এভাবে হোয়াইলের ক্ষেত্রে আমরা কন্ডিশন চেক কয়বার পাচ্ছি, i <5 এর জন্য কয়বার? 5 বার। এই ক্ষেত্রে আমরা 5 বার পাচ্ছি। আর আইটারেশন কয়বার? 4 বারই, তাই তো? আর আপডেট কয়বার? যেহেতু ইনিশিয়াল একটা ভ্যালু নিয়ে নিচ্ছে অলরেডি, তাহলে 4 বার হবে। তাহলে হুবহু সেম না? ফরের সাথে হুবহু আমরা সেমই পাচ্ছি। এরপর আসে আমরা ডু হোয়াইলে। ডু এর ক্ষেত্রে কি ঘটনা ঘটতেছে, আগে আমরা যে স্টেটমেন্ট ব্লকটা হোয়াইলের কন্ডিশনের পরে ইউজ করতাম সেই স্টেটমেন্ট ব্লকটা এখন চলে যাবে কোথায়, ডু এর আন্ডারে। তাহলে ডু এর আন্ডারে স্টেটমেন্ট ব্লকটা থাকবে, এরপর হোয়াইলের সাথে কন্ডিশনটা সেট করব, কন্ডিশন যদি ফেল করে সে এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। তাহলে এই ক্ষেত্রে হোয়াইল এবং ডু হোয়াইলের ক্ষেত্রে বেসিক ডিফারেন্সটা কি সেটা আমরা আস্তে আস্তে দেখি। তাহলে এই ক্ষেত্রে কন্ডিশনের কাজটা কি, হিয়ার দা কন্ডিশন ইজ ইভালুয়েটেড এট দা, আমরা একটা এর আগে হোয়াইলের ক্ষেত্রে একটা লাইন, একটা সেন্টেন্স আন্ডারলাইন করেছিলাম, সেটা হচ্ছে দা কন্ডিশন ইজ ইভালুয়েটেড এট দা বিগিনিং অফ ইচ লুপ ছিল হোয়াইলের ক্ষেত্রে, এট দা বিগিনিং অফ ইচ লুপ আইটারেশন। আর ডু হোয়াইলের ক্ষেত্রে বলা হচ্ছে কি, এই কন্ডিশনটা ইভালুয়েট হবে কখন, এট দা এন্ড অফ ইচ লুপ আইটারেশন। If it is true, the loop continues, and if it is false, execution continues with the statement after the loop. The loop statements are always executed at least once. এটাই ছিল মেইন ডিফারেন্স, the loop statements are always executed at least once। তার মানে কি, ডু হোয়াইলের ক্ষেত্রে কন্ডিশন চেক না করে একবার কিন্তু লুপের আইটারেশন হবে, লুপের আইটারেশন at least একবার হবে কন্ডিশন চেক না করে। কিন্তু হোয়াইলের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, হোয়াইলের ক্ষেত্রে প্রথমে কন্ডিশন চেক করতে, এরপর সে আইটারেশনে ঢুকতো। আর এখন কি পাচ্ছি, কন্ডিশন চেক না করেই প্রথমে সে একবার
স্টেটমেন্ট কি করতে পারবে, এক্সিকিউট করতে পারবে, একবার আইটারেশন করতে পারবে, কারণ কন্ডিশনটা কাজ করবে তখন একবার আইটারেশন হওয়ার পরে। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। আমরা যদি সেম প্রবলেমটা আবার নিই, এই ক্ষেত্রে দেখো আবার ইনিশিয়ালাইজেশনটা আমরা ডু এর আগে নিয়ে নিচ্ছি, আর ডু এর মধ্যে স্টেটমেন্ট ব্লকটা রাখলাম। স্টেটমেন্ট ব্লকের মধ্যে আমরা একইভাবে একটা আউটপুট নিব, এর ভ্যালু কত নিচ্ছি, সামটা বের করবে, এরপর আপডেটটা হবে, এরপর আরেকটা আউটপুট নিয়ে আমরা সামটা জানতে চাইব। তাহলে এই হচ্ছে ডু এর কাজ। তাহলে প্রথমে i = 1 এর জন্য সে এই স্টেটমেন্ট ব্লকে ঢুকতে পারবে কোনো কন্ডিশন চেক না করেই। এরপরে যখন এই ডু এর স্টেটমেন্টের আইটারেশনটা একবার হয়ে যাবে, তখন সে এবার কন্ডিশনটা চেক দিবে। যেহেতু এখানে আপডেটটা হয়ে যাবে, i এর আপডেটটা কিন্তু ডু এর স্টেটমেন্টে হয়ে যাচ্ছে, এই আপডেট ভ্যালুটা সে এখানে চেক করবে কন্ডিশনে এসে। তাহলে কন্ডিশন যদি ট্রু হয়, আবার সে ডু এর স্টেটমেন্টে ঢুকবে, আবার সে সামটা বের করবে, এরপর আবার আপডেট হবে, আবার সে কন্ডিশন চেক করবে, আবার সে স্টেটমেন্টে ঢুকবে। এভাবে আমরা রেজাল্টটা ঠিক আগের মতোই পাবো। কিন্তু আমরা যদি স্টেপ ওয়াইজ কি ঘটতেছে সেটা যদি দেখি, এবার এখানে কি ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। এখানেও ঠিক আগের মতোই ইনিশিয়াল ভ্যালুটা নিয়ে আমরা কাজ শুরু করছি, সেম প্রবলেম। এখানে ঠিক আগের মতোই সামটা 4 বার, আপডেটটা 4 বার, কন্ডিশন চেক কয়বার? 4 বার। কয়বার? 4 বার। 4 বার। এটা কেন বুঝছি এখন, কেন কন্ডিশন 4 বার? আমরা কিন্তু ফর এর ক্ষেত্রেও 5 বার দেখেছিলাম, হোয়াইল এর ক্ষেত্রেও 5 বার দেখেছিলাম, কিন্তু ডু হোয়াইল এর ক্ষেত্রে 4 বার কেন? কন্ডিশনটা তো স্যার পরে দেওয়া, ডু হোয়াইল না কারণ হোয়াইল। ডু হোয়াইল এর ক্ষেত্রে আমরা কিন্তু একটা ইটারেশন কন্ডিশন চেক না করেই কিন্তু করতে পেরেছিলাম, সে কারণে কন্ডিশন চেক একবার কমে যাবে। এই ছিল মোটামুটি লুপের লেকচারটা। আমরা এখন সিলেকশন স্টেটমেন্ট এবং আইটারেশন স্টেটমেন্টের কয়েকটা एग्जांपल দেখব। যে সমস্ত एग्जांपले সিলেকশন স্টেটমেন্ট এবং আইটারেশন স্টেটমেন্ট একসাথে ইউজ করা হচ্ছে এরকম। স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে প্রথম আমরা সুইচ দিয়ে শুরু করি। দা সুইচ স্টেটমেন্ট ক্যান বি ইউজড ইনস্টেড অফ দা এলস ইফ কনস্ট্রাক্ট, যেটা আমরা সিলেকশন স্টেটমেন্টের ক্ষেত্রে বলেছিলাম যে এলস ইফ কনস্ট্রাক্টের পরিবর্তে আমরা সুইচ স্টেটমেন্ট ইউজ করতে পারি। সুইচ স্টেটমেন্ট প্রোভাইডস a means to select from a fixed set of options depending on the value of an integer expression. এটা যদি আমরা एग्जांपल দেখি আরো ক্লিয়ার হবে। আমরা সুইচের সাথে একটা এক্সপ্রেশন সেট করতে পারতাম, একটা এক্সপ্রেশন সেট করতে পারতাম। এই এক্সপ্রেশন থেকে যে ভ্যালুটা আসতো, ওই ভ্যালু থেকে আমরা জাস্ট ইন্টিজার পার্টটা নিতাম। কারণ কেন? কারণ এখানে প্রত্যেকটা কেসের সাথে একটা কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া থাকে। তো এখান থেকে আমরা যে ইন্টিজার ভ্যালুটা পাবো, সেই ইন্টিজার ভ্যালু এখানে যে কেস নাম্বারের সাথে ম্যাচ করবে, সেই কেস নাম্বারে ট্রান্সফার হয়ে তার করেসপন্ডিং স্টেটমেন্টটা সে আউটপুটে দেখাবে, এবং ব্রেক স্টেটমেন্টের হেল্প নিয়ে এই লুপ থেকে সে বের হয়ে যাবে। এটাই ছিল মোটামুটি সুইচের স্ট্রাকচার, যেটা আমরা সিলেকশন স্টেটমেন্টে দেখেছিলাম। আর সেম কাজটা আমরা এলস ইফ কনস্ট্রাক্ট দিয়ে করতে পারতাম। এই एग्जांपलটা আমরা দেখেছিলাম আগে, আমি জাস্ট একটু ব্রিফ করতেছি। এলস ইফ কনস্ট্রাক্ট, আচ্ছা এখানে যেটা দেখবো যে আমরা যদি ইফ এলস এবং সুইচ যদি একসাথে ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা एग्जांपलটাকে কিভাবে ডিজাইন করতে পারবো সেটা যদি আমরা একটু দেখি। এখানে দেখো যে প্রথম আমরা একটা ইফ এলস স্টেটমেন্ট নিচ্ছি, এরপর একটা সুইচ স্টেটমেন্ট নিচ্ছি। ইফ এলস স্টেটমেন্টে কি করতেছে, ইফ এর সাথে আমরা একটা কন্ডিশন নিচ্ছি। এই কন্ডিশনটাকে কি বলে কেউ বলতে পারবা? ইফ এর সাথে যে কন্ডিশনটা নেওয়া হচ্ছে, এই কন্ডিশনটার নাম কি? এক্স্যাক্টলি কম্পাউন্ড কন্ডিশন, কারণ এখানে একের অধিক কন্ডিশন আমরা ইউজ করতেছি। তাহলে যেহেতু একের অধিক কন্ডিশন ইউজ করা হচ্ছে, তাহলে এখানে আমাদের কোন অপারেটরের হেল্প নিতে হবে? কোন ধরনের অপারেটর? কন্ডিশনগুলোকে ইন্টারলিঙ্ক করার জন্য, কম্পেয়ার করার জন্য।
লজিক্যাল কন্ডিশনাল অপারেটর। লজিক্যাল, নট কম্পারিজন, লজিক্যাল অপারেটর। এখানে দেখে কি বোঝা যাচ্ছে না এটা কোন ধরনের অপারেটর? এই অপারেটরের নাম কি বলতো? লজিক্যাল অর। লজিক্যাল অর অপারেটর, লজিক্যাল অর। তাহলে কম্পাউন্ড কন্ডিশনের ক্ষেত্রে আমরা ডেফিনিশনে বলেছিলাম যে সব সময় লজিক্যাল অপারেটর ইউজ করতে হবে, আইদার এন্ড, অর নট, এই ধরনের অপারেটরগুলো ইউজ করতে হবে। তাহলে এটা আমরা কেন ইউজ করতেছি সেটা একটু দেখি। আমরা যেহেতু স্কোরটা চেক করব 0 থেকে 100 এর মধ্যে যে কোনো স্কোর দিয়ে। এখন আমরা যদি ইন্টেনশনালি বা আনইনটেনশনালি যদি কোনো নেগেটিভ নাম্বার দিই, দ্যাট মিন্স লেস দেন 0, অথবা 100 এর চেয়ে বড় যদি কোনো ভ্যালু দিই গ্রেটার দ্যান 100, সেক্ষেত্রে সে সুইচ স্টেটমেন্টে ঢুকবে না। এই ধরনের ক্রাইটেরিয়া যদি আমরা সেট করতে চাই তাহলে কিন্তু আমরা ইফ এলস এর হেল্প নিতে পারি। তাহলে আমরা ইফ এলস এ সেই কন্ডিশনগুলো সেট করলাম যে স্কোর গ্রেটার দ্যান 0 অর স্কোর লেস দ্যান 0। যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে আউটপুটে কি দেখাবে? দ্যাট স্কোর ইজ নট ভ্যালিড। আচ্ছা, যদি এরকম একটা एग्जांपल দিই, স্কোরটা যদি ধরে নিলাম 55, তাহলে স্কোরটা যদি 55 হয় তাহলে সে কি করবে? ইফ এর কন্ডিশনটা ট্রু না ফলস? যদি স্কোরটা 55 হয় তাহলে ইফ এর কন্ডিশনটা ট্রু না ফলস? স্যার ফলস। ফলস। তাহলে যদি ফলস হয় তাহলে সে এলস এর সাথে যে স্টেটমেন্ট ব্লকটা আছে, এলস এর সাথে স্টেটমেন্ট ব্লক কোনটা? এটা না? এলস এর সাথে স্টেটমেন্ট ব্লক হচ্ছে এটা। তখন সে এলস এর স্টেটমেন্ট ব্লকে ঢুকবে, ঢুকে তখন সে সুইচ স্টেটমেন্ট দিয়ে কাজটা শেষ করবে। তাহলে সে সুইচ স্টেটমেন্টে গিয়ে কি করবে? স্কোরটা হচ্ছে 55 ডিভাইডেড বাই 10, তাহলে কত? 5.5। তার মধ্যে ইন্টিজার পার্টটা হচ্ছে কত? 5। তাহলে 5টা কোন কেসের সাথে ম্যাচ করে? কেস 5 এর সাথে। তখন সেই আউটপুটটা আউটপুট স্ক্রিনে দেখাবে ইওর গ্রেড ইজ সি। এরপর সে ব্রেক স্টেটমেন্টের মাধ্যমে এই লুপ থেকে বের হয়ে যাবে। আচ্ছা, সেম কোডে যদি আমরা লজিক্যাল এরর ক্রিয়েট করতে চাই সেটা কিভাবে করতে পারি? আমরা যদি কেস স্টেটমেন্টের পরে যদি আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ না করি তাহলে কি ঘটনা ঘটবে? সবগুলোই তো দেখাবে স্যার, কেস সবই দেখাবে। মানে এই ইভেন্টটাকে আমরা কি বলি? এই ফেনোমেনাটাকে আমরা কি বলি? ফল থ্রো। দ্যাট মিন্স আনইনটেন্ডেড কনসিকুয়েন্স ঘটবে এখানে। তাহলে প্রথমে যে কেসটার সাথে ম্যাচ হবে সে কেসের আউটপুট তো দেখাবে, সাথে সাথে অন্যান্য কেসের আউটপুটগুলোও একের পর এক আসতে থাকবে আউটপুটে, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তাইলে বলা হচ্ছে কি, এই যে সুইচ স্টেটমেন্ট, আমরা সুইচ দেখলাম, কেস একটা টার্ম দেখলাম, ব্রেক একটা স্টেটমেন্ট দেখলাম, ডিফল্ট একটা টার্ম দেখলাম, এই সবগুলো হচ্ছে কিওয়ার্ডস। দ্য এক্সপ্রেশন ইজ ইভালুয়েটেড ফার্স্ট। তাইলে সুইচের সাথে যে এক্সপ্রেশনটা থাকে প্রথমে সেই এক্সপ্রেশনটা ইভালুয়েট হয়। If one of the case values matches the value of the expression, execution jumps to the statements following the case value. তাহলে এক্সপ্রেশন থেকে যে ইন্টিজার পার্টটা পাবো সেটা যে কেসের সাথে ম্যাচ করবে ওই কেসে জাম্প করে ওই কেসের সাথে যে স্টেটমেন্টটা দেওয়া ছিল সেটাই সে এক্সিকিউট করবে, দ্যাট মিন্স আউটপুটে দেখাবে। আর যদি কোনো কেস ভ্যালুর সাথে ম্যাচ না হয় তাহলে সে ডিফল্ট স্টেটমেন্ট দেখাবে। যদি আমি কোনো ডিফল্ট স্টেটমেন্টও যদি আমি প্রোভাইড না করি এবং কোনো কেস ভ্যালুর সাথে যদি এই এক্সপ্রেশনের ভ্যালু যদি ম্যাচ না করে তাহলে সে লুপ থেকে বের হয়ে যাবে। আর আমরা যদি প্রত্যেকটা স্টেটমেন্টের পরে ব্রেক ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমরা কারেক্ট রেজাল্টটা পাবো, এক্ষেত্রে ফল থ্রোটা হবে না। এবার আমরা দেখব এই যে ব্রেক স্টেটমেন্ট আমরা এতক্ষণ সুইচের ক্ষেত্রে ইউজ করলাম, দ্যাট মিন্স সিলেকশন স্টেটমেন্টের ক্ষেত্রে। এখন আমরা একটা দুটো एग्जांपल দেখব যে ব্রেক স্টেটমেন্টটা যদি আমরা লুপে ইউজ করতে চাই, দ্যাট মিন্স আইটারেশন স্টেটমেন্টটা যদি ইউজ করতে চাই তাহলে আমরা কিভাবে ইউজ করতে পারি। The break statements is also used in loops. It provides extra flexibility in the control of loops. Normally a loop will terminate only at the beginning or at the end of the complete sequence of statements in the loops block. বলা হচ্ছে যেটা লুপের ক্ষেত্রে যেটা ঘটে, লুপের ক্ষেত্রে যদি আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ না করে থাকি তাহলে সেক্ষেত্রে একটা লুপ কয়ভাবে টার্মিনেট করতে পারে? একটা লুপ দুইভাবে টার্মিনেট করতে পারে। একটা হচ্ছে যদি কন্ডিশন ফলস করে তাহলে সে লুপে ঢুকবে না, দ্যাট মিন্স এট দ্য বিগিনিং অফ দ্য লুপ। আর একটা হচ্ছে কি লুপে যদি ঢুকে সে তাহলে লুপটা যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট না হচ্ছে ততক্ষণ সে লুপ থেকে টার্মিনেট হবে না।
তাহলে একটা লুপ থেকে টার্মিনেট হওয়ার জন্য আমরা দুইটা ওয়ে পাচ্ছি। একটা হচ্ছে কি লুপে ঢোকার আগে সে লুপ থেকে বের হয়ে যাবে, লুপে ঢুকতেই পারবে না। আর একটা হচ্ছে লুপে ঢোকার পরে লুপের কাজটা যখন কমপ্লিট হবে তখন সে লুপ থেকে টার্মিনেট করবে। এই দুইটা ওয়ে, তার মানে মাঝামাঝি অবস্থায় বা যে কোনো জায়গা থেকে লুপটা টার্মিনেট করতে পারবে না যদি আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ না করি। তাহলে এটা হচ্ছে আমার ব্রেক স্টেটমেন্টের সুবিধা, যে আমরা লুপের যে জায়গাতে আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করব সেই জায়গা থেকে আমরা চাইলে লুপ থেকে টার্মিনেট করতে পারবো। বাট the break statements can be placed anywhere among the other statements within a loop, which can be used to terminate a loop anywhere from within the loops block. আমরা একটা एग्जांपल দেখি। এখানে অবশ্য আমরা ফর লুপের একটা নতুন ভার্সন দেখতে পাচ্ছি। এখানে যে কাজটা করব আমরা, যে আমরা পার্টিকুলার কিছু নাম্বারের এভারেজ বের করব। এভারেজ, তাহলে এভারেজ করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে নাম্বারগুলোকে অ্যাড করতে হবে এবং ওই সামের ভ্যালুটাকে কয়টা নাম্বার আমরা অ্যাড করতেছি সেই নাম্বার দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা এভারেজটা পাবো। এই কাজটা যদি আমরা লুপ এবং ব্রেকের হেল্প নিয়ে যদি করতে চাই তাহলে কিভাবে করতে পারি? তাহলে দেখো, যেহেতু এভারেজ বের করব আমার টোটাল সামের ভ্যালুটা লাগবে ডিভাইডেড বাই টোটাল কয়টা নাম্বার, এই ভ্যালুটা লাগবে। তাহলে টোটাল কয়টা নাম্বার সেটা আমরা মেজার করব কাউন্ট দিয়ে, কাউন্ট ভেরিয়েবল দিয়ে। কাউন্ট নামের একটা ভেরিয়েবল নিচ্ছি আমরা, n একটা ভেরিয়েবল, কাউন্ট একটা ভেরিয়েবল, সাম একটা ভেরিয়েবল। সাম এবং কাউন্টে আমরা 0 অ্যাসাইন করতেছি ইনিশিয়ালি। এরপর একটা আউটপুট নিচ্ছি এন্টার পজিটিভ ইন্টিজার্স 0 টু কুইট। 0 টু কুইট কেন এটা আমরা একটু পরে ডিসকাস করব। এন্টার পজিটিভ ইন্টিজার্স, এই টোটাল স্ট্রিংটা আউটপুটে দেখা যাবে। এরপর আমরা ফর লুপে যাচ্ছি। দেখো এখানে ফর লুপের জেনারেল স্ট্রাকচার অনুযায়ী আমরা যেটা বলেছিলাম যে ফর লুপে তিনটা পার্ট থাকবে। প্রথমে ইনিশিয়ালাইজেশন, এরপরে কন্ডিশন, এরপরে আপডেট। কিন্তু কোনো কম্পোনেন্টই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ইনিশিয়ালাইজেশনের জায়গাতে কিছুই নাই, কন্ডিশনের জায়গাতে কিছুই নাই, আপডেটের জায়গাতে কিছুই নাই। এটাকে আমরা সিম্পলি ফর এভারও বলে থাকি, বা এটার আরেকটা নাম হচ্ছে ইনফাইনাইট ফর লুপ। ইনফাইনাইট ফর লুপ কেন? কারণ এই ফর লুপে কোনো ইনিশিয়ালাইজেশন নাই, কোনো কন্ডিশন নাই, কোনো ধরনের আপডেট নাই। দ্যাট মিন্স এই ফর লুপটা কিন্তু, এই ফর লুপের যেটা অপারেশন বা ফাংশন সেটা হচ্ছে কি, যে যেহেতু কোনো ইনিশিয়ালাইজেশন বা কন্ডিশন বা আপডেট দেওয়া নাই তাহলে যে কোনো ভ্যালুর জন্য কিন্তু সে স্টেটমেন্ট ব্লকে ঢুকতে দিবে। যে কোনো ভ্যালুর জন্য সে স্টেটমেন্ট ব্লকে ঢুকতে দিবে। তাহলে ফর লুপের আন্ডারে একটা স্টেটমেন্ট ব্লক ডিক্লেয়ার করলাম। এই ব্লকের মধ্যে কি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে? একটা আমরা আউটপুট নিব, প্রথমে ট্যাগ দিয়ে নাম্বারটা নিব, এরপর এই এক্সপ্রেশনটা ইভালুয়েট হবে কাউন্ট প্লাস 1। এই এক্সপ্রেশনটা ইভালুয়েট হওয়ার পরে যে রেজাল্টটা পাবো সেটা সে নাম্বারের পাশে দেখাবে। এরপর আমরা একটা কলম স্ট্রিং হিসেবে নিচ্ছি। তাহলে কাউন্টে ইনিশিয়ালি ছিল কত? 0। তাহলে 0 প্লাস 1 হয়ে এই এক্সপ্রেশনটা ইভালুয়েট হয়ে কত রেজাল্ট আসবে? 0 প্লাস 1, দ্যাট মিন্স 1। তাহলে প্রথমে আমরা আউটপুট দেখবো নাম্বার 1, এরপর কলম হবে, এরপর আমরা একটা n এর ভ্যালু ইনপুট নিব। এই যে n ভেরিয়েবল একটা আমরা ডিক্লেয়ার করেছিলাম, এই n এর ভ্যালুটা আমরা ইনপুট নিব এই জায়গাতে। এরপরে সে চেক করবে n এর ভ্যালুটা দিয়ে, সে if এর কন্ডিশনটা চেক করবে। এখানে একটা if স্টেটমেন্ট নিলাম আমরা, if এর সাথে এই কন্ডিশনটা চেক করবে n লেস দ্যান অর ইকুয়ালস টু 0। তাহলে n এর যে ভ্যালুটা আমরা ইনপুট দিব সেই ইনপুট ভ্যালুটা দিয়ে কন্ডিশনটা চেক করার পরে যদি কন্ডিশনটা ট্রু হয়, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে সে ব্রেক দিবে। দ্যাট মিন্স এই স্টেটমেন্ট ব্লক থেকে সে টার্মিনেট করে যাবে, দ্যাট মিন্স বের হয়ে যাবে। আর যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলে সে ব্রেক দিবে না। তাহলে ফলস হলে কি করবে? সে কাউন্টটাকে আপডেট করবে, কাউন্টের ভ্যালুকে আপডেট করবে। আর কাউন্টের ভ্যালুটা যদি আপডেট করার পরে এরপর সে সামেশনটা বের করবে। ঠিক আছে? এরপরে তাহলে স্টেটমেন্ট ব্লক থেকে কখন সে বের হবে? যদি সে n এর কোনো নেগেটিভ ভ্যালু বা n এর ভ্যালু হিসেবে যদি 0 দেওয়া হয় সেক্ষেত্রে সে ব্রেক স্টেটমেন্টটাকে অ্যাক্টিভ করবে এবং সে লুপ থেকে বের হয়ে যাবে। এন্ড দেন ফাইনালি যে আউটপুটটা দেওয়া আছে, দ্য এভারেজ অফ দোজ, কাউন্টের জায়গাতে কাউন্টের আপডেট ভ্যালুটা আসবে, নাম্বার ইজ এই জায়গায় এইটা স্ট্রিং হিসেবে আউটপুটে সরাসরি আসবে। এরপর সাম ডিভাইডেড বাই কাউন্ট, তাহলে টোটাল সামটা এখান থেকে আসবে আর কাউন্টটা আসবে এখান থেকে, সরি কাউন্টটাও এখান থেকে আসবে। তাহলে সামকে কাউন্ট দিয়ে ডিভাইড করলে যেটা পাবো সেটা হচ্ছে এভারেজ ভ্যালু। এই ভ্যালুটা স্টোর করবে যে জায়গাতে, সেটার জন্য একটা ডেটা টাইপ অ্যাসাইন করতে হবে। যেহেতু
সাম ডিভাইডেড বাই কাউন্ট, এখান থেকে যে রেজাল্ট আসবে সেটা ফ্লোটিং নাম্বার আসার সম্ভাবনা আছে, সেই কারণে আমরা এখানে ফ্লোটিং ডেটা টাইপস রাখতেছি। সেটা ফ্লোট হইতে পারে, ডাবল হইতে পারে, বা লং ডাবল হইতে পারে। তাহলে এবার আমরা যদি পার্টিকুলার আউটপুটটা দেখি, আচ্ছা প্রথমে আউটপুট কি নিচ্ছি আমরা এখানে, প্রথমে আউটপুট নিচ্ছি কি এন্টার পজিটিভ ইন্টিজার 0 টু কুইক, এটাই কিন্তু দেখাচ্ছে প্রথমে, এই যে এন্টার পজিটিভ ইন্টিজার 0 টু কুইক ফার্স্ট আউটপুট। এরপরে সে কি করতেছে, সেকেন্ড আউটপুটে প্রথমে একটা ট্যাব দিচ্ছে, একটা স্পেস দিচ্ছে, এরপর নাম্বার, এরপর এক্সপ্রেশনটা ইভালুয়েট হয়ে যে নাম্বারটা আসবে সেটা, এরপর হচ্ছে কলাম। তাহলে একটু দেখি আউটপুট আছে কিনা। এই যে নাম্বার, প্রথমে একটা ট্যাব স্পেস, এরপর নাম্বার, স্ট্রিং হিসেবে আসছে, ওয়ানটা আসছে কিভাবে, কাউন্ট প্লাস 1, এটা এই এক্সপ্রেশনটা ইভালুয়েশনের পরে এই ভ্যালুটা পাচ্ছি আমরা। এরপর কলনটা স্ট্রিং হিসেবে আসতেছে। এরপর এই 5টা কিভাবে আসলো, 5টা আসলো যে এই যে ইনপুট নিলাম আমরা, এই যে এর ভ্যালু ইনপুট নিচ্ছি, এই ইনপুট ভ্যালুটা এখানে আসবে 5 হিসেবে। আবার কি ঘটনা, যেহেতু 5, তাহলে কি ঘটবে, 5 লেস দেন অর ইকুয়ালস টু 0, তাহলে কন্ডিশনটা ট্রু না ফলস, ডেফিনেটলি ফলস। তাহলে যদি ফলস হয় তাহলে সে ব্রেক দিবে না, তখন সে কাউন্টটাকে আপডেট করবে। তাহলে কাউন্টটা আগে কত ছিল, কাউন্টের মেমোরিতে আগে কত ছিল, 0, এখন আপডেট হয়ে কত হবে, 1, পোস্ট ইনক্রিমেন্ট, তার মানে এখন কাউন্টের আপডেট হবে, তাহলে 1 হবে। তাহলে কাউন্টটাকে সে আপডেট করলো, কাউন্টের এখন ভ্যালু হচ্ছে 1, এরপর সে সামটা বের করবে, সাম প্লাস ইকুয়ালস টু n। তাহলে এখানে কিভাবে কাজটা হবে, সাম ইকুয়ালস টু সাম প্লাস n, তাই তো। তাহলে এখানে সামের জায়গাতে কত ছিল, ইনিশিয়ালি 0, n এর জায়গাতে কত ছিল, এই যে 5 দিলাম, n এর ইনপুট হিসেবে 5 দিলাম ভ্যালু। তাহলে 0 প্লাস 5 ইকুয়ালস টু কত হবে, সাম ইকুয়ালস টু 5। তাহলে ফার্স্ট স্টেপে আমরা সামটা 5 পাচ্ছি। এরপর কি ঘটবে, আবার স্টেটমেন্ট ব্লকে ঢুকবে প্রথম থেকে, যেহেতু ফর লুপে কোনো ইনিশিয়ালাইজেশন বা কোনো কন্ডিশন নাই, সে বারবারই কিন্তু ফর লুপে ঢুকতে পারবে। বুঝা যাচ্ছে কিনা, এটাই হচ্ছে ইনফিনিট ফর লুপের সুবিধা, যে বারবার সে লুপে ঢুকতে পারবে। এরপর আবার সে কি করবে, আরেকটা আউটপুট দেখাবে, স্পেস দিয়ে, নাম্বার দিয়ে, আবার এক্সপ্রেশনটা ইভালুয়েট হবে, কাউন্ট প্লাস 1। কাউন্টে এখন কত আছে, কাউন্টে এখন কত আছে, সেকেন্ড স্টেপে 1, এই যে এখানে লিখে রাখছি আমি 1। তাহলে 1 প্লাস 1 ইকুয়ালস টু 2, তাহলে নাম্বার 2 দেখাবে, কলনটা আসবে, এরপর আমি আরেকটা n এর ভ্যালু ইনপুট নিতে পারবো, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার নাম্বার 2 কলন দিয়ে আবার আরেকটা n এর ভ্যালু ইনপুট দিলাম, সেটা হচ্ছে 6। তাহলে এভাবে দেখো, আমরা 0 টু, আমরা লাস্টে 2 নেওয়ার পরে যে মুহূর্তে আমরা 0 দিচ্ছি, সাথে সাথে সে লুপ থেকে বের হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স 0 এর পরে আর কোনো নাম্বার 8 দেখাচ্ছে না, 0 এর পরে কোনো নাম্বার 8 নাই। তাহলে এখানে কি ঘটনা ঘটতেছে, যখনই n এর ভ্যালু আমি 0 ইনপুট দিচ্ছি, তাহলে সে কন্ডিশন চেক করে কি পাবে, ট্রু পাবে, সাথে সাথে ব্রেক হয়ে যাবে। তাহলে যদি ব্রেক হয় তাহলে সে কি কাউন্টকে আপডেট করতে পারবে না, এবং সামও সে বের করতে পারবে না। তাহলে সে 0 দেওয়ার আগের স্টেপে যেটা সাম পেয়েছিল সেটাই ফাইনাল সাম হিসেবে দেখাবে। তাইলে আমরা যখন সে ব্রেকটা অ্যাক্টিভেট করবে, যখন সে লুপ থেকে বের হয়ে যাবে, তখন সে এই আউটপুটটা প্রিন্ট করতে পারবে। তখন সে আউটপুটে কি দেখাবে, নিউ লাইনে দা ভ্যারিয়েস অফ দোজ, কাউন্টে কত আসবে এখন ভ্যালু বলো তো, লাস্টে কাউন্ট আমরা কত পাবো এক্সাম্পলের ক্ষেত্রে, কাউন্টটা কত হবে বলো তো, 6, কেন 6 একটু বলো তো, কেন 7 না? ইনিশিয়ালি তো 0 ছিল। এক্স্যাক্টলি, ইনিশিয়ালি 0 থাকার কারণে কাউন্টটা হবে 6। আর যদি আমরা নাম্বার দিয়ে ভাগ দিতাম, সাম ডিভাইডেড বাই নাম্বার, তখন কত হইতো, বুঝছো কিনা প্রশ্নটা? আমরা সামকে কাউন্ট দিয়ে ভাগ না দিয়ে যদি সাম দিয়ে ভাগ দিতে, নাম্বার দিয়ে ভাগ দিতাম, তাহলে নাম্বারের জায়গাতে কত হইতো,
এখান থেকে দেখে বলো নাম্বার 7 নাম্বার কত হইতো? 7 নাম্বার 7 হলে জিরো সহ আসতো না? আচ্ছা 6 নাম্বার 6 হ্যাঁ, বুঝতে পারছো কিনা? 6 আসবে না 7 আসবে? 7 হলে তো সে জিরো সহ নিবে, 6 কিন্তু এখানে আসলে জিরোটা ইউজ করা হচ্ছে লুপ থেকে বের হওয়ার জন্য। এই কারণে কিন্তু প্রথমে একটা জিনিস বলেছিলাম আমি, এন্টার পজিটিভ ইন্টিজার্স ব্র্যাকেটে লিখে রাখছিলাম 0 টু কুইট। 0 দিলে সে কুইট করবে, তাহলে সে এভারেজের ক্ষেত্রে জিরোটা নিবে না। তাইলে আমরা এই জায়গা থেকে নাম্বার লিখতে পারবো? প্রশ্নটা বুঝছি কিনা? কাউন্টের জায়গাতে নাম্বার লেখা যাবে কিনা? কাউন্টের জায়গাতে নাম্বার লেখা যাবে? বুঝা গেছে কিনা? আর আরেকবার একটু বলেন, বোঝা আমার যায় প্রশ্নটা ছিল এই যে লাস্টে যখন আমরা আউটপুট নিচ্ছি দা এভারেজ অফ দোজ, কাউন্টটা আমরা কল করেছিলাম তাই না? কাউন্ট, তাহলে কাউন্টটা আমরা লাস্টে কত ভ্যালু পেতাম? 6, তাই তো? কারণ কাউন্টটা কিন্তু 0 থেকে শুরু হচ্ছে, সেই কারণে আমরা কাউন্টে 6 পাবো আর নাম্বারে পাবো 7। তো আমার প্রশ্নটা ছিল এই কাউন্টের জায়গাতে আমরা নাম্বার এই ভেরিয়েবলটা ইউজ করতে পারতাম কিনা। যদি পারতাম তখন নাম্বারের জায়গাতে কত ভ্যালু দেখাতো? 7 তাহলে কি এভারেজটা ঠিক থাকতো? কাউন্টের জায়গাতে যদি নাম্বার ইউজ করতাম তাহলে কি এভারেজটা ঠিক থাকতো কিনা? কারণ লাস্টের জিরোটা কিন্তু আমি এভারেজ করার জন্য দিই নাই, লাস্টের জিরোটা আমি দিয়েছিলাম লুপ থেকে বের হওয়ার জন্য, টার্মিনেট করানোর জন্য। তাহলে এখানে নাম্বার যদি আমি ইউজ করতে চাই তাহলে সেটাকে কিভাবে ভ্যালিড করতে পারি? জিরো না দিলে। কাউন্ট 1 দিয়ে না, শুরু। আমি ধরো জিরো দিচ্ছি, সমস্যা নাই, কাউন্টে জিরো দিব, কিন্তু আমি এই জায়গাতে কাউন্ট না লিখে নাম্বারকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো তাইলে আমার এভারেজটা ঠিক থাকবে? এই এই প্রবলেমে আমি কোনো কিছুই চেঞ্জ না করে আমি চাচ্ছি কি কাউন্ট না লিখে এই জায়গাতে নাম্বার দিতে। তাহলে নাম্বারটাকে আমরা কিভাবে সেট করতে পারি? নাম্বার -1 এক্স্যাক্টলি। তাহলে কারণ আমার নাম্বার লাগবে কয়টা? আসলে 6টা, আমার কিন্তু 7টা লাগবে না, কারণ আমার 7th নাম্বারটা কিন্তু দরকার নাই, এটা কিন্তু নাম্বারের এভারেজের জন্য আসবে না কাজে। তো সে কারণে আমি যদি কাউন্টের জায়গাতে নাম্বার -1 ইউজ করতাম তাহলে সে নাম্বার ভ্যালুটাকে এক বাদ দিয়ে 6 পর্যন্ত সে নাম্বারগুলোকে কাউন্ট করতে পারত। When 0 is input, the break executes immediately, terminating the for loop and transferring its execution to the final output statement. তখন আমরা এভারেজটা পাচ্ছি। This construct is pronounced as forever. Without break, this would be an infinite loop. তাহলে ব্রেক ছাড়া এই ফর লুপে যদি আমরা ব্রেক ইউজ না করতাম তখন এই ফর লুপটাকে আমরা ইনফাইনাইট ফর লুপ বলতে পারতাম, কারণ কোনোবারই সেটা ব্রেক হইতো না, বারবার সে লুপে ঢুকতো, কারণ কোনো ইনিশিয়ালাইজেশন নাই, কোনো কন্ডিশন নাই, যে কোনো ভ্যালুর জন্য কিন্তু সে লুপে ঢুকতে পারবে, লুপের আইটারেশনটা এক্সিকিউট করতে পারবে। তো সে কারণে আসলে ব্রেক স্টেটমেন্টের ইউজটা ইনফাইনাইট ফর লুপের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে এই ফর লুপের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে যদি আমি ব্রেক স্টেটমেন্ট না দিই? ইনফাইনাইট ফর লুপের ক্ষেত্রে যদি আমি ব্রেক স্টেটমেন্ট ইউজ না করি তাহলে কি ঘটনা ঘটবে? ইনফিনিট লুপে ঢুকে যাবে এটা। না, লুপে তো ঢুকবে সেটা ঠিক আছে, কিন্তু আর কি ঘটনা ঘটবে? টার্মিনেট হবে না তো, মানে লুপ তার মানে চলতেই তুমি ইচ্ছা মতো n এর ভ্যালু ইনপুট নিতে পারবা, তাই না? ইচ্ছা মতো n এর ভ্যালু ইনপুট নিতে পারবা, সে কোনোবারই তোমাকে এভারেজটা দেখাবে না, ঠিক কি না?
কারণ এভারেজটা দেখানোর জন্য আমাকে সাম এর ভ্যালুটা লাগবে, কাউন্টের ভ্যালুটা লাগবে। তো আমার যদি লুপই ব্রেক না হয় তাহলে সে তো কাউন্ট বের করতেই থাকবে, সাম বের করতেই থাকবে, সে তো আর এভারেজ আসতে পারবে না, কারণ লুপ তো টার্মিনেট হচ্ছে না। তাহলে তোমাকে কন্টিনিউয়াসলি ইনফাইনাইট টাইম অনুযায়ী তোমাকে n এর ভ্যালু ইনপুট দিয়ে যেতে হবে। আচ্ছা, সেম প্রবলেমে আমরা যদি ফাইনাইট ফর লুপ দিয়ে করতে চাই, দ্যাট মিন্স পার্টিকুলার ইনিশিয়ালাইজেশন থাকবে, পার্টিকুলার কন্ডিশন থাকবে এবং পার্টিকুলার আপডেট থাকবে। তাহলে একই কাজ এখানে, কিন্তু আমার কি ইউজ করার দরকার নাই, ফাইনাইট ফর লুপ যেহেতু ব্রেক স্টেটমেন্ট ইউজ করার দরকার নাই, কারণ এখানে লুপের কন্ট্রোলটা কোথায় আছে, এই কন্ডিশনের মধ্যে লুপের কন্ট্রোলটা আছে, যেটা আগে ছিল না, কারণ কোনো কন্ডিশন আমি দিই নাই, মানে ফর লুপের সাথে কোনো কন্ডিশন দিই নাই। তো যার কারণে এখানে যেটা হবে যে ইনিশিয়ালাইজ করলাম, কন্ডিশনটা সেট করলাম, এরপর আপডেটটা দিলাম। স্টেটমেন্ট ব্লকের কাজগুলো কি কি, যে নাম্বার, আরেকটা আমরা ভেরিয়েবল নিলাম ইন্টিজার হিসেবে, আরেকটা আউটপুট নিচ্ছি নাম্বার দিয়ে, এরপর আইটা কত ছিল ফার্স্টে 1 সেটাই দেখাবে, কলনটা স্ট্রিং হিসেবে আসবে, এরপর নাম্বারটা আমরা ইনপুট দিব, এরপর সে সামটা বের করবে। তো ফাইনালি যখন সে কন্ডিশনটা ফেল করে যাবে তখন সে আউটপুটে এসে এভারেজটা দেখাবে, এভারেজ অফ দোজ এন্ড নাম্বারস ইজ সাম ডিভাইডেড বাই n। এই যেভাবে আমরা পাবো, এভাবে আমরা ইনপুট দিতে পারবো। কতক্ষণ পর্যন্ত দিতে পারবো, এখানে দেখো আমরা যদি n এর ভ্যালু কত 6 দিচ্ছি, এখানে n এর ভ্যালু 6 ইউজ করতেছি, তাহলে n এর ভ্যালু 6 এর জন্য কয়টা নাম্বার নিতে পারবো বলো তো? কয়টা? কন্ডিশনটা কি ছিল, i less than equals to n। যদি আমি কন্ডিশনটা এরকম লিখতাম, তখন কয়টা নাম্বার নিতে পারবো? তখন 5টা। এর থেকে একটা কম হইতো। তখন কয়টা নাম্বার শো করতো? 5টা। একটু চিন্তা করে দেখো, প্রথমে i equals to 1, তাহলে 1 less than or equals to কত 6 না 5 ছিল, এটা 8 ছিল 6, n এর ভ্যালু ছিল 6, তাইলে 1 less than or equals to 5 কন্ডিশন ট্রু, স্টেটমেন্ট ব্লকে ঢুকবে, ঢুকে সে একবার নাম্বার দেখাবে, আবার সে সাম বের করার পরে আবার আপডেট করবে, i যখন আপডেট হবে i equals to 2 হবে, তাহলে i equals to 2 এর জন্য আবার নাম্বার পাচ্ছি আমরা, এভাবে 3 এর জন্য পাবো, 4 এর জন্য পাবো, 5 এর জন্য পাবো, 6 এ গিয়ে কি হচ্ছে, i যখন আপডেট হয়ে 6 হবে, 6 less than or equals to 6, তখনও কিন্তু ট্রু, তখন আমরা নাম্বার পাবো, তাহলে নাম্বার equals to 6, তাই না? তাহলে আমরা 6টা নাম্বার পাবো, ঠিক কি না? 6টা নাম্বার পাচ্ছি। আর যদি i less than 5 হইতো, তাহলে যখনই i এর ভ্যালু আপডেট হবে, দ্যাট মিন্স i সমান যখন 6 হবে, তাহলে 6 less than 6 কন্ডিশনটা ট্রু না ফলস? 6 less than 6 ফলস। তাহলে যদি ফলস হয় আমরা কি নাম্বারের কোনো আউটপুট পাবো? না, লুপে ঢুকবে না। লুপে ঢুকবে না তো, তাহলে না ঢুকলে তো আমরা নাম্বারকে আপডেট করতে পারবো না, নাম্বারের ভ্যালু, নাম্বারের জায়গাতে i এর ভ্যালু তো পাবো না আমরা, কারণ সে লুপে ঢুকতে পারতেছে না। তাহলে এক্ষেত্রে কয়বার দেখাবে i less than n এর ক্ষেত্রে? পাঁচবার। এটা কি এখন বুঝা গেছে কেন 5 বার, কেন 6 বার? তাহলে আমাদের, আমরা যখন কন্ডিশনটা সেট করব, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সিরিজের ক্ষেত্রে কন্ডিশনটা কি আমি লেস দ্যান অর গ্রেটার দ্যান দিচ্ছি, লেস দ্যান এর সাথে কি আমি ইকুয়ালস টু দিচ্ছি কি দিচ্ছি না, এটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এই পর্যন্ত আর কোনো প্রশ্ন আছে কিনা বলো।
স্যার পরীক্ষায় কি এরকম বলে দিবে যে মানে স্টেটমেন্ট এইটা দিয়ে করা লাগবে, কোনো একটা প্রবলেম মানে স্পেসিফিক বলে দিবে যে এই লুপ দিয়ে করা লাগবে? বলে দিতেও পারে, নাও দিতে পারে। ধরো তোমাকে একটা পার্টিকুলার প্রবলেম দিল, যেমন ধরো সিরিজের যদি আমি একটা এক্সাম্পল বলি, সিরিজের প্রবলেমগুলা, সিরিজের সামেশন বের করার প্রবলেমগুলো আমরা কিন্তু ফর লুপ দিয়েও করতে পারি, দেখাইছি, হোয়াইল দিয়েও করতে পারি, ডু হোয়াইল দিয়েও করতে পারি। যদি কোনোটাই মেনশন না থাকে, যেটা তোমার কাছে ইজি মানে সহজ মনে হবে, ইজি মনে হবে, সেটাই তুমি দেখাইতে পারো। আর যদি এক্সপ্লিসিটলি বলে দেয় যে এই লুপ দিয়ে করো, তাহলে তো করতেই হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? ইফতেখার, ইফতেখার কি আসো নাকি? জি স্যার, আছে স্যার, আমার কানেকশন একটু চলে গেছিল স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে, কোশ্চেন আছে কারো কোনো? স্যার বলো। স্যার নাই মনে হয় স্যার কারো। আচ্ছা, তাহলে আমরা এই ক্লাসটা এখানে শেষ করতে পারি, তাই তো? জি স্যার। আচ্ছা, তোমরা কি স্লাইডগুলো সব পাইছো আমার নাকি? জি স্যার, আচ্ছা, পাইছে। আমরা নেক্সট ক্লাস থেকে ফাংশন, অ্যারে, পয়েন্টার এই টপিকসগুলো শুরু করব নেক্সট ক্লাস থেকে। ক্লাস কে পর্যন্তই থাক, সবাই ভালো স্যার, থাকবা।